হ্যালো এভরিওয়ান। আ ওয়েলকাম টু আওয়ার পডকাস্ট। সো এক্সোবাইটিং থেকে আমাদের একটা খুবই এক্সাইটিং ইভেন্ট হয়। সেটা হচ্ছিল এই পডকাস্ট ইভেন্টটা। সো আজকে আমাদের পডকাস্ট ইভেন্টে আমাদের সাথে আছে আমাদের মুন্না ভাই, হু ইজ স্টাফ সফটওয়্যার ইঞ্জিনিয়ার এট এক্সোবাইটিং। অ্যান্ড আমাদের সাথে আজকে একটা খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে মুন্না ভাই আলোচনা করবে। সো মুন্না ভাই, আমরা কি নিয়ে আলোচনা করব আজকে? আ আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব এটা আসলে আলোচনার টপিকই ছিল না। এইটা হইতেছে কেউ একজন Slack এ শেয়ার করছিল সম্ভবত সৌমেন। এটা শেয়ার করার পরে আমরা এটা নিয়ে ডিসকাস করতেছিলাম এবং পরে মনে হলো যে এটা আসলে ডিসকাস করার মতো খুব সুন্দর একটা টপিক। সো লেটস ডু এ পডকাস্ট। সো সেখান থেকে আসলে আজকের পডকাস্টের অবতারণা। ওকে, সো পডকাস্টের যেই জায়গা থেকে আমরা আসতেছি, একটা স্পেসিফিক আর্টিকেল আমরা সবাই পড়তেছিলাম আমাদের কোম্পানিতে। সো আর্টিকেলটা খুব ইন্টারেস্টিং ছিল। কজ এটা আমাদের ডে টু ডে লাইফের একটা যেই জার্নিটা, আমাদের কোডিং জার্নি, আমাদের প্রোগ্রামিং জার্নি, এই জার্নিটাকে রিপ্রেজেন্ট করতেছিল। কিন্তু এটা আইডিওলজি অফ এ জাপানিজ কোডার্স। সো জাপানিজ কোডাররা কিভাবে তাদের কোড করে, প্রোগ্রাম করে সফটওয়্যারগুলা, সেটা নিয়ে অ্যাকচুয়ালি একটা আইডিওলজি শেয়ার করা হয়েছে। ওভারঅল একটা আইডিওলজি। সো আমাদের এখানে অনেকগুলা পোরশন আছে ভাই। সো আমরা একটু আপনার সাথে আলোচনা করতে চাই যে এখানে একটা সুন্দর জিনিস বলা হয়েছে একটা টপিকে। সেটা হচ্ছে দ্য আর্ট অফ মেকিং থিংস। সো তারা বলতেছে যে ইটস এ ক্রাফটসম্যানশিপ। সো আ হোয়াট ডু ইউ থিংক অ্যাবাউট দিস? সো ওরা যে ওয়ার্ডটাকে ইউজ করতেছে মনোজুকুরি, দ্য আর্ট অফ মেকিং থিংস। তো ওরা লিটারেলি যখন ওরা ওদের মেন্টালিটি হচ্ছে ধরেন আমরা জানি টয়োটা একটা জাপানিজ কোম্পানি। সো একটা গাড়িকে বানানোর সময় যখন ওরা অ্যাকচুয়াল একটা প্রোডাক্ট বানাচ্ছে, ইটস এ প্রোডাক্ট, সো তারা আসলে ক্রাফট করতেছে জিনিসটাকে। ওরা কোডকেও সেভাবেই দেখে। তো আমি কোড লিখতেছি, এইটাও আসলে একটা ক্রাফটিং থিংস। আই এম নট কোডিং, আই এম ক্রাফটিং। সো এই মেন্টালিটিটা ওদের মধ্যে আছে। তো ওরা এই জিনিসটাকে কনভে করার চেষ্টা করে যে ওরা মনোজুকুরি ফলো করে যে আমি একটা জিনিস বানাচ্ছি, এটা তাড়াতাড়ি করে ফেলবো। আমি তাড়াতাড়ি শিপ করে ফেলবো। আমার কোডটা শিপ করতে হবে, ক্লায়েন্টকে তাড়াতাড়ি করে দিতে হবে। এই মেন্টালিটি না করে ওরা চিন্তা করে, আমি যে কোডটা লিখতেছি, এই কোডটা কি ১০ বছর পরে রান করবে? ২০ বছর পরে রান করবে? ৩০ বছর পরে রান করবে? যেটা আমরা আসলে দেখতে পাই, আমরা Nintendo র সোর্স কোড দেখতে পাই। ইভেন মডার্ন Nintendo তেও ১৯৯০ এর সোর্স কোড রান করতেছে। স্টিল দে আর ডুইং দ্যাট অ্যান্ড ইটস অলরেডি 35 ইয়ার্স ওল্ড। সো তারা আসলে ওই সময় কোডটা এমনভাবেই লিখছিল যে জিনিসটা ৩৫ বছর পরে কোডটা রান করবে। অবশ্যই ওই সেম কোড রান করছে না, বাট ইট ওয়াজ রিটেন ইন সাচ এ ওয়ে যে তারা এটাকে গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করতে পারছিল। অ্যান্ড দ্যাটস দ্য থিং অ্যাবাউট দ্য আর্ট অফ মেকিং থিংস। ওয়েল, জাপানিজরা খুব সুন্দর করে একটি তাদের কালচারাল একটা ব্যাপারে আছে। তারা এই অ্যাক্টিভিটি গুলাকে একটা স্পেসিফিক নাম দেয়। সো আপনি যেটা অলরেডি বললেন, আ মনোজুকারি। সো এরপরেও আমাদের আরো কয়েকটা পয়েন্ট নিয়ে ও এই আ আর্টিকেলেও কথা বলছে। তার মধ্যে একটা হচ্ছিল যে দ্য 1% বেটার প্রিন্সিপাল। সো এটা সম্পর্কে একটু আপনার আইডিয়া দেন না? সো দ্য 1% বেটার প্রিন্সিপাল, এই টপিকের ব্যাপারে ১ম জানতে পারছিলাম আমি। বইটার একটা বই ছিল যেখান থেকে আমি আ শিখছিলাম হচ্ছে, আ টপিকটার নাম মনে করতে পারতেছি না। উম এই জিনিসটা ছিল একটা একটা বইতে আমি পড়ছিলাম যে আ ব্রিটিশ যে সাইক্লিং আ টিম, ন্যাশনাল টিম, ওদের একটা ব্যাড হিস্টরি ছিল। লাইক ফর ৮০ বছরের মধ্যে ওদের অলিম্পিকে একটাও ওরা গোল্ড জিততে পারে নাই বা ইভেন ব্রোঞ্জও জিততে পারে নাই। সো এই ঘটনাটা চেঞ্জ হয় যখন ২০০৩ সালে আ ওদের নতুন একজন কোচ আসে এবং সে আসলে ডিফারেন্ট একটা স্ট্র্যাটেজি ফলো করে। যে ১ দিনের মধ্যে বা আগামী ১ মাসের মধ্যে আমরা এমন একটা জাম্প করব যে আমাদের সাইক্লিং টিম গোল্ড জিতে যাবে বা সিলভার জিতে যাবে। সে এই টার্গেট না করে সে যেটা টার্গেট করছিল যে ওই ন্যাশনাল টিমের যারা সাইক্লিস্ট আছে তাদের লাইফের প্রত্যেকটা অ্যাসপেক্ট অল্প একটু হলেও ইমপ্রুভ করতে পারি কিনা। তারা যে রুমে ঘুমায় সেই রুমের আ আলো বাতাস কেমন? তারা যে তোশকে ঘুমায়, তোশকটার কোয়ালিটি কি বেটার? তারা যে আ ট্রেডমিলে রানিং করতেছে, ট্রেনিং করতেছে, ওই ট্রেডমিলটা কি ওকে আছে? এই লেভেলের খুঁটিনাটি লেভেল পর্যন্ত সে যে 1% বেটার প্রিন্সিপাল এ আগে যে থাকে। অ্যান্ড দিস রিয়ালি ওয়ার্কড। আ ২০১২ সালে আমি যদি ভুল না করে থাকি, লাইক উইদিন 10 ইয়ার্স টাইমের মধ্যে আ ব্রিটিশ ন্যাশনাল সাইক্লিং টিম তারা অ্যাকচুয়ালি উইদিন এ 100 ইয়ার তারা ১ম বারের মতো অলিম্পিকে স্বর্ণ জয় করে। অ্যান্ড ইটস এ প্রুভেন স্ট্র্যাটেজি। সো জাপানিজরা ওই সেম জিনিসটাই বলতেছে যে দ্য 1% বেটার প্রিন্সিপাল তারা আ একবারে মাউন্টেনিয়াস ইমপ্রুভমেন্ট করার চাইতে প্রতিদিন তারা একটু করে ইমপ্রুভমেন্ট করার ব্যাপারে তারা বিশ্বাসী। তারা এই জিনিসটাকে বলতেছে কাইজেন।
ওকে, সো এখানে আরেকটা জিনিস একটু বলছে ভাই, সেটা হচ্ছে হলো যে আ মনে করেন একটা পাইল অফ আম কোড যেটা অ্যাকচুয়ালি খুব একটা মেইনটেইনেবল না। সো সেই জিনিসটাতেও তারা অ্যাকচুয়ালি ইমপ্রুভমেন্ট এর কথা বলতেছে। কিভাবে আমি ইমপ্রুভ করতে পারি? আ সেইটার মধ্যেও তারা কাইজেন জিনিসটাকে ফিলোসফিটাকে হচ্ছে হলো এমবেড করার চেষ্টা করতেছে যে এভরিডে যখন হচ্ছে হলো যে আমি এই কাজটা করতেছি, এই কোডটা নিয়ে আমি কাজ করতেছি, এই কোডে আমি কিছু এক্সট্রা এক্সটেনশন করতেছি, তখনই তারা ওই কিছু একটা পার্ট যেটা অ্যাকচুয়ালি ডুয়েবল, এট দ্যাট মোমেন্ট ডুয়েবল, দ্যাট ভেরি মোমেন্ট। ভেরি মোমেন্ট ডুয়েবল সেই জায়গাটাকে একটু ঠিক করতেছে। 1% হচ্ছে হলো জাস্ট ইমপ্রুভ করতেছে। সো এটাতেও তারা হচ্ছে হলো কাইজেনের ফিলোসফিটাকে এমবেড করতেছে তাদের লাইফে। এক্সাক্টলি, এবং তারা কাইজেনের আরেকটা জিনিস ফলো করে, এই যে জাস্ট দ্য 1% বেটার প্রিন্সিপাল, এই প্রিন্সিপালে যাওয়ার জন্য তারা যেটা করে, এভরিওয়ান ক্যান মেক চেঞ্জেস। যে খুবই জুনিয়র একজন ডেভেলপার সে চেঞ্জ করতে পারবে না, সিনিয়র একজন চেঞ্জ করতে পারবে, তারা এই ব্যাপারটাতে বিশ্বাস করে না। আপনি দেখতে পাচ্ছেন যে এই জায়গাটায় এই ফাংশনটাকে আমি যদি এই বিশাল বড় মেথড থেকে একটা হেল্পার ক্লাসকে আমি এক্সট্রাক্ট করে ফেলি, এই জিনিসটা রিইউজেবল হবে এবং জিনিসটা আসলে ওভারঅল ফ্লোটাকে ক্লিয়ার করবে। আপনি যদি এটা মনে করেন, ইউ ডোন্ট হ্যাভ টু আস্ক দ্য পারমিশন ফর ইট। সো তারা এটা ফলো করে। ওকে, সো ভাই পরবর্তী যে টপিকটা সেটা নিয়ে সেটা একটু ইন্টারেস্টিং লাগলো আমার কাছে। সেটা হচ্ছে হলো যে জাস্ট ইন টাইম ডেভেলপমেন্ট। এই টপিকটা নিয়ে একটু যদি বলতেন ভাই আপনার মতন করে। সো আমরা সবাই জেআইটি নিয়ে মোটামুটি জানি। এখন বিভিন্ন ল্যাঙ্গুয়েজে জেআইটি আছে অ্যাকচুয়ালি। সো ওইটাকে আমি এক্সপ্লেইন করতে যাব না। সো জাপানিজদের এই কনসেপ্টটা ওরা বলতেছে জাস্ট ইন টাইম ডেভেলপমেন্ট। আমি ওদের লেখা পড়ে যেটা বুঝতে পারছি, সো ইটস লাইক আমরা যখন একটা ক্লাস বা একটা মেথড বা একটা লাইব্রেরি ক্রিয়েট করি, আমরা চেষ্টা করি ফিউচারকে প্রেডিক্ট করার। যে এই ক্লাসটা কি কাজে লাগতে পারে? ভবিষ্যতে সম্ভবত এরকম একটা প্যারামিটার প্রয়োজন হইতে পারে। আমি একটা এক্সট্রা প্যারামিটারটা দিয়ে রাখি। সো ইটস লাইক আমি ডেটা দিচ্ছি, একটা ভ্যালিডেশন মেথড লিখতেছি। সো মেইন প্যারামিটার হচ্ছে ডেটা। সো ডেটার সাথে ধরেন নির্দিষ্ট একটা লজিক, একটা মেবি একটা বুলিয়ান ফ্ল্যাগ থাকা প্রয়োজন হইতে পারে। আমি চিন্তা করলাম এটা এড করে দেই। পরে যাতে নতুন করে এই ফাংশনে চেঞ্জ করতে না হয়। সো আমি বুলিয়ান ফ্ল্যাগটা অপশন এড করে দিলাম ভ্যালিডেশনের লজিকে, বিজনেস লজিকের মধ্যে বাইরে থেকে যাতে আমি এই কন্ট্রোলটা ইনপুট দিতে পারি। তো এরকম দেখা যায় একটা বুলিয়ান ফ্ল্যাগ, একটা ইন্টিজার, একটা ভ্যালু, ডিফল্ট ভ্যালু অনেক কিছু আমরা অ্যারেঞ্জ করে রেখে দিই, যেখানে ডেটা ছিল আমার মেইন প্যারামিটার এবং ডেটা ছাড়া বাকিগুলা এই মুহূর্তে আমার প্রয়োজন নাই। ফর দ্য টাইম বিইং আমি যে ইমপ্লিমেন্টেশনটা করতেছি ওইখানে আসলে প্রয়োজন নাই। সো ওদের কথা হচ্ছে, ভাই জাস্ট ইন টাইম ডেভেলপমেন্ট। তোমার এখন ডেটা ভ্যালিডেশন করা দরকার, তুমি ডেটা ভ্যালিডেশন করো। অন্যগুলা নিয়ে মাথা ঘামায়ও না। কালকে যখন তোমার বুলিয়ান ফ্ল্যাগ লাগবে তখন তুমি বুলিয়ান ফ্ল্যাগ এড করবা। শুধুমাত্র বুলিয়ান ফ্ল্যাগ এড করার জন্য কোন জায়গায় চেঞ্জ করতে শুধু ওইটুকু নিয়ে তুমি চিন্তা করবা। এত বিশাল বড় জিনিসটাই চিন্তা করার দরকার নাই। জি ভাই, এই জায়গাটায় যদি আমি একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে হলো যে আ আমি এটার সাথে রিলেট করতে পারতেছি কোন জায়গাটায়, সলিডের প্রিন্সিপলটাতে আমি রিলেট করতে পারতেছি। কজ ওয়্যার আমরা মানে পড়ছি যেটা সেটা হচ্ছে হলো ওপেন ফর এক্সটেনশন, রাইট? কিন্তু ক্লোজ ফর মডিফিকেশন। মডিফিকেশনস। সো ওই স্পেসিফিক জায়গাটাই হিট করে এই জিনিসটা আমার কাছে মনে হয়। মানে এটা রিলেটেবল কমপ্লিটলি, মানে একটার সাথে ওতপ্রোতভাবে জড়িত আমার কাছে মনে হচ্ছে। কারণ হচ্ছে হলো যে আমরা অনেক সময় দেখি যে হ্যাঁ, অনেক এক্সপেরিয়েন্স ডেভেলপার একটা কোড করছে, কিন্তু সেই কোডের মধ্যে সে তার আগে যেই কোডগুলো করে আসছিল বা যে প্রজেক্টগুলোতে কাজ করে আসছিল, তার কনসেপ্ট অনুযায়ী সে সবকিছুই হচ্ছে হলো একটা কোডের ভিতরে সে বা একটা ফাংশন বা একটা ক্লাসের ভিতরে সে ওই ইন্টারফেস, হ্যাঁ, ইন্টারফেস গুলোকে নিয়ে আসতেছে। কিন্তু আল্টিমেটলি ওই স্পেসিফিক মোমেন্টের দরকার নাই। এটা খুব ক্লামজি একটা জায়গা মানে ক্রিয়েট করে, যেটা কিন্তু অ্যাকচুয়ালি পরবর্তীতে মেইনটেনেবল হয় না। সো এই জায়গা থেকে জাস্ট ইন টাইম ডেভেলপমেন্ট, এই যে এই টপিকটা বা এই আইডিওলজিটা খুবই কাজের। কজ আমরা যদি এট এ টাইম এভাবে চিন্তা করি যে আমরা যদি জাস্ট ইন টাইম ডেভেলপমেন্টে বিশ্বাস করি, প্লাস হচ্ছে হলো যে ওপেন ফর এক্সটেনশন এ বিশ্বাস করি, তাহলে আমরা একটু নিজের থেকেই ১ম যেই কোডটা করব সেটা অ্যাকচুয়ালি বেটার কোড হবে। এক্সাক্টলি। সো যদি প্রথম থেকেই মেন্টালিটি থাকে এটা যে আমি আরেকটা টপিক এখানে টেনে আনবো। আমাদের ডেভেলপারদের মধ্যে আমরা কিন্তু একটা মেন্টালিটি আছে আমাদের মধ্যে, যেটা আসলে আমাদের সবাইকে স্বীকার করতে হবে। রিকোয়ারমেন্ট চেঞ্জ হইলে আমরা খুব ক্ষেপে যাই। যে ভাই কালকে বললেন এটা, আজকে এটা কেন? বাট ওদের কথা হচ্ছে যে রিকোয়ারমেন্ট চেঞ্জ হবে, এটাই বাস্তব। বিকজ একজন নন টেকনিক্যাল ক্লায়েন্ট বা অ্যাকচুয়াল বিজনেস লজিক, অ্যাকচুয়াল বিজনেস যার লজিক নিয়ে আমি কাজ করতেছি, সে কিন্তু কোড বোঝে না। সে তার কোড বোঝার দরকারও নাই। সো দ্য অ্যাকচুয়াল বিজনেস, হোয়াট এভার দ্য অ্যাকচুয়াল বিজনেস নিডস, সেটা হচ্ছে আমার কাজ। সো ওদের পয়েন্টটা হচ্ছে রিকোয়ারমেন্ট চেঞ্জ হবে, এটাই স্বাভাবিক। এটা মেনে নিয়ে আমরা এমনভাবেই কোড লিখবো, আজকে যেটা কাজ করতেছি সেটা প্রয়োজনে কালকে আরেকবার মডিফাই করা লাগতে পারে, তারপরে দিন লাগলে আরেকবার মডিফাই করা লাগতে পারে। আই হ্যাভ টু বি ওকে উইথ দিস। এবং যেহেতু আই হ্যাভ টু বি ওকে উইথ দিস, আমিও কোডটা এমনভাবেই লিখবো
কালকে বা 6 মাস পর বা 1 বছর পর এই কোডটা মডিফাই করতে গেলে আমার যাতে কোনো প্রবলেম ফেস করতে না হয়। আমি যদি ইজিলি মডিফাই করতে পারি। সো এখানে আমি সলিড প্রিন্সিপালের ওই পয়েন্টটাকে দেখতে পাচ্ছি যে অ্যাকচুয়ালি আমি এটাকে ওপেন ফর এক্সটেনশন হিসেব করেই কোডটা লিখতেছি। হুইচ ইস এ গ্রেট ইমপ্রুভমেন্ট। আপনার কথার সাথে আমার একটা উক্তি মনে পড়ে গেল। সেটা হচ্ছে হলো যে চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট। এক্সাক্ট। সো লেটস ফোকাস অন দ্য আনাদার টপিক ভাই। সেটা হচ্ছে হলো যে স্টপ দ্য লাইন মেন্টালিটি। সো এই জিনিসটা সম্পর্কে একটু আমার আইডিয়াটা কম। সো আপনি একটু এই জিনিসটা যদি আইডিয়া যদি আমাদেরকে এবং আমাদের অডিয়েন্সকে যদি দিতেন। সো স্টপ দ্য লাইন মেন্টালিটি এটাকে ওরা জাপানিজ ভাষায় বলতেছে জিরোগা। কনসেপ্টটা খুবই সিম্পল। আপনি এভাবে চিন্তা করেন, আমি আবারও টয়োটার এক্সাম্পল দিব যেহেতু টয়োটা খুবই ওয়েল নোন একটা জাপানিজ ব্র্যান্ড। সো লেটস সে টয়োটার যে ফ্যাক্টরি আছে সেখানে গাড়ির যে প্রোডাকশন লাইন, সেই প্রোডাকশন লাইনে অনেক কর্মচারী কাজ করতেছে। কেউ সিনিয়র, কেউ জুনিয়র, ইট ডাজন্ট ম্যাটার। সো কোনো একজন জুনিয়র একজন কর্মচারী সে কোনো একটা ডিফেক্ট দেখতে পাইল। সো ওদের কালচার অনুযায়ী সেই সবচেয়ে জুনিয়র যে কর্মচারী আছে তারও ক্ষমতা আছে এই প্রোডাকশন লাইনটাকে ইনস্ট্যান্ট শাটডাউন করে দেওয়ার। সো ইফ দেয়ার ইজ ডিফেক্ট আমরা এটাকে সামনে যেতে দিব না। সো আমি যে ব্লগ পোস্টটা পড়ছিলাম সেখানে একটা উল্লেখ ছিল। ইনফ্যাক্ট যে ব্লগটা লিখছিল উনি সম্ভবত আমেরিকান বা ইউরোপিয়ান কেউ একজন। তো উনি তার যে কলিগদের মধ্যে এটা নোটিস করছিল উনি জিজ্ঞেস করছিল যে, "ভাই এটা করো কেন? আমরা তো অনেক সময় খুবই ছোট, ছোট ডিফেক্ট থাকলে আমরা বলি ঠিক আছে আমরা এটাকে নন ইস্যু রেখে আমরা সামনের ইয়েতে চলে যাই। এটা খুবই ছোট একটা জিনিস। এটা পরের ইটারেশন আমরা ফিক্স করে ফেলব।" তো ওদের রিপ্লাই ছিল যে, "আমরা যদি ছোট, ছোট ডিফেক্টকে অ্যাকসেপ্ট করা শুরু করি, আমরা খুব শীঘ্রই বড়, বড় ডিফেক্ট দেখতে শুরু করব। সো দ্য পয়েন্ট ইস যে ডিফেক্ট জিনিসটাকে আমরা নরমালাইজ করতেই দিব না।" এটা হচ্ছে ওদের পয়েন্ট যে আ একটা খুবই সামান্য জিনিস যদি হয় সেটাকেও তারা পারফেক্ট করতে পছন্দ করে। যেটা আমরা জাপানিজদের ব্যাপারে অলরেডি জানি আসলে। এক্সাক্টলি ভাই। সো আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে হলো যে ওদের আরেকটা স্টোরি আমি শুনছি জাপানিজদের। সো আমেরিকান আ একটা নিউজটা হচ্ছিল আমরা এটা শুনছিলাম। সেটা হচ্ছে হলো যে জাপানিজদেরকে অর্ডার করা হয়েছিল হচ্ছে স্ক্রু ড্রাইভার। সো হ্যাঁ, তাদেরকে বলে দেওয়া হয়েছিল 5% এরর রেট হচ্ছে হলো তারা ডেলিভারিতে অ্যাকসেপ্টেবল। সো উম জাপানের থেকে যখন ডেলিভারিটা আসছে তো সবগুলা প্যাকেট ওকে ছিল। শুধু 5% প্যাকেট আলাদা করে ওরা ডেলিভারি করছে শুধুমাত্র এরর। সো এটাই মিন করে যে অ্যাকচুয়ালি জাপানের এতটা ওভার স্পিড। এক্সাক্টলি। সো ওকে, সো আমরা পরের টপিকটাতে যাই। সেটা হচ্ছে হলো যে কমেন্ট কালচার। সো দ্য কমেন্ট কালচারে ওরা যেটা ফোকাস করতেছে ভাই সেটা হচ্ছে হলো যে ওরা প্রচুর কমেন্ট করে বলতেছে এই আর্টিকেলে, হ্যাঁ, কোডের ভিতরে আর্টিকেল বলতেছে আই এম নট সিউর অ্যাবাউট দেয়ার কালচার, বাট আর্টিকেলটা বলতেছে যে তারা প্রচুর কমেন্ট করে। তারা কোডের থেকেও বেশি কমেন্ট করে। সো এটা নিয়ে আপনার অপিনিয়নটা কি ভাই? আ ১ম কথা হচ্ছে ভাই আমরা একটা আর্টিকেল নিয়ে কথা বলতেছি। সো obviously প্রত্যেকটা পয়েন্টের সাথে আমরা সবাই একমত হব না। এটাই স্বাভাবিক। এর একটু আগে আমরা যতগুলা পয়েন্ট বললাম এইগুলার ব্যাপারেও সবার ভিন্ন মত থাকবে। দ্যাটস a very normal thing. সো কমেন্ট কালচারের ব্যাপারে আমরা আমাদের মডার্ন প্র্যাকটিসে যেটা ফলো করি যে আমরা কোডটাই এমনভাবে লিখবো যাতে কোডটাই সেলফ এক্সপ্লানেটরি হয়। আ কমেন্ট যাতে দিতে না হয়। কমেন্ট দিয়ে যদি কোডটা এক্সপ্লেইন করতে হয় তাহলে কোডটা আসলে ভালো কোড না। তবে এখানে ওদের জাপানিজের থট প্রসেস একটু ডিফারেন্ট। তাদের কথা হচ্ছে যে কোড যত ভালোই হোক, আ কোডটা তো আসলে এখানে কালচারাল বা ল্যাঙ্গুয়েজ এর ব্যাপারও আছে। অনেক জাপানিজ প্রোগ্রামাররা আছে যারা আসলে ইংরেজি খুব ভালো জানে না। তো কোডের অনেক পার্ট আসলে ইংলিশে লিখতে হয়। তো এই যে সো তারা বিশ্বাস করে জাপানিজ ভাষায় তারা কমেন্ট লিখে দেয় বিজনেস লজিক একদম এক্সাক্টলি করে দেয়, ডিপিক্ট করে দেয় ওই জায়গায়। প্রয়োজনে বড়, বড় কমেন্ট লেখে। তারা এটাকে কালচারের একটা অংশ হিসেবে দেখে এবং ইয়েস ফ্রম দ্য কনটেক্সট আই হ্যাভ টু সে তাদের জন্য এটা নেসেসারি। সো বাংলাদেশেও আমার বিশ্বাস আজকে থেকে ৩০ বছর আগে যদি প্রোগ্রামিং কালচার থাকতো আমাদেরও হয়তো এমন কিছু করা লাগতো। কারণ বাংলাদেশে আজকে যত মানুষ ইংরেজি জানে বোঝে আজকে থেকে ৩০ বা ৪০ বছর আগে নিশ্চয়ই এত পার্সেন্ট মানুষ এত সহজে ইংলিশ জানতো না। সো এইটা তারা একটা কাজ করে এবং কমেন্ট কালচারের সাথে যুক্ত করে আমি আরেকটা জিনিস বলব। তারা কোডের ওই যে বললাম যে কোডটাই যেন দেখলে বোঝা যায়। তারা অ্যাকচুয়ালি এটা ফলো করে। ফর এক্সাম্পল আমরা ওয়ান লাইনার জিনিসপত্র লিখি না অনেক সময়? ফর এক্সাম্পল আমি জাভাস্ক্রিপ্ট এর এক্সাম্পল দেই। একটা অ্যারের ভিতরে এসে ফিল্টার, তারপর চেইনিং করতে, করতে ফিল্টার, ম্যাপ একদম ফরমেট সহ এক লাইনে করে ফেলতে পারি। একটা সিঙ্গল চেইনে। অনেক ল্যাঙ্গুয়েজে সাপোর্ট করে। অনেক ল্যাঙ্গুয়েজে সাপোর্টেড PHP তে করা যায়। সো ওরা এই জায়গাগুলোকে চেইনিং করেন।
ওরা প্রয়োজনে মাল্টিপলস, ফর এক্সাম্পল আমি 18 বছরের উপরে অ্যাক্টিভ যারা আছে ডাটাবেজে আমার ইউজার তাদেরকে আনতে চাই। আমি যেটা যেটা বললাম চেইনিং করে এক লাইনে আনতে পারবো। ওরা ইজ অ্যাক্টিভ নামে একটা ভ্যারিয়েবল নিবে, সেই ভ্যারিয়েবলের মধ্যে স্পেসিফিক ওই জিনিসটার রেজাল্টটা রাখবে। ইজ অ্যাডাল্ট নিয়ে ওই বাড়তি লজিকটা বসাবে, এটা নিবে। তারপর এই সবগুলো লজিকে কম্বাইন করে ফাইনাল রেজাল্ট নামে আরেকটা ভ্যারিয়েবল নিয়ে অ্যাসাইন করে তারপর রিটার্ন করবে। সো হ্যাঁ, এখানে ভিন্ন মত আছে। আমরা কোনো ক্ষেত্রে কেউ হয়তোবা ফার্স্ট অ্যাসপেক্টটা পছন্দ করি, ফার্স্ট অ্যাপ্রোচটা। কেউ হয়তোবা না এই ভেঙে করাটাকেই পছন্দ করি। কেউ হয়তোবা একাধিক প্রজেক্টে কোনো প্রজেক্টে এইটা, কোনো প্রজেক্টে ওইটা পছন্দ করি। ডিপেন্ডস অন দ্য কনটেক্সট। বাট দিস ইজ দ্য কমেন্ট কালচার ওদের ইয়াতে অ্যাকচুয়ালি সামারি যদি করি। তো কিন্তু ভাই আমাদের এখানে একটা জিনিস খুব মানে স্ট্যান্ডার্ড প্র্যাকটিসে যে এই কথাটা বলা হয় সবসময়, যেমন হচ্ছিল বিভিন্ন বইতেও এটা উল্লেখ করছে। আঙ্কেল ববের বই যেটা হচ্ছিল দ্য ক্লিন কোড। সো ওখানেও খুব সুন্দর করে উল্লেখ করছে যে দরকার হলে অনেক সময় নাও একটা অ্যাটলিস্ট একটা ভ্যারিয়েবলের নাম চিন্তা করো এভাবে, যেটা অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করে ওই স্পেসিফিক জায়গায় কি কাজটা হচ্ছে। একটা ফাংশনের নাম, একটা ক্লাসের নাম, ইট শুড রিপ্রেজেন্ট ইটসেলফ। সো এটা কি করতেছে, এটা যেন যেকোনো মোমেন্টে যেকোনো কনটেক্সট থেকে এসেও এই জিনিসটা বোঝা যায়। সো হ্যাঁ, আপনি যে পয়েন্টটা প্রথমে বললেন যে জাপানিজরাও প্রচুর কমেন্ট করে, কারণ হচ্ছে তাদের ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার কারণে না, এটা একটা ব্যাপার প্রয়োজনে। আরেকটা ব্যাপারে যদি আমি একটু বলি ভাই, শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটাও আমি বলবো না। জাপানিজ দে ডু লাভ দেয়ার ল্যাঙ্গুয়েজ মোর দ্যান আস। এক্সাক্টলি। সো মোর দ্যান আস মিনস অ্যাকচুয়ালি দিস সাবকন্টিনেন্ট কন্টিনেন্ট যদি আমি বলি। কিন্তু আমি লাভের চাইতে বলবো ব্যাপারটা হচ্ছে প্রাইড। অ্যাকচুয়ালি প্রাউড ফিল করে যে একজন জাপানিজ বা জাপানি সিজেকে মেনলি চায়না, জাপান, কোরিয়া ওদের ইভেন ইউরোপে বলবো ফ্রান্স, এরকম বেশ কিছু কান্ট্রি আছে যারা হচ্ছে অ্যাকচুয়ালি আমি ইংরেজি বলতে পারি না ভাই, আমার সাথে কথা বললে আমার সাথেই আমার ল্যাঙ্গুয়েজেই কথা বলতে হবে। এই ব্যাপারটাতে তারা প্রাইড নিতে পছন্দ করে অনেকে, হয়তো মেবি এটা চেঞ্জ হচ্ছে। দ্যাটস দ্য রিজন অ্যাকচুয়ালি আমার মনে হয় ইচ্ছা করেই এইভাবে করা হয়, সো দ্যাট তাদের যেই প্রাইডটা প্লাস হচ্ছিল তাদের ল্যাঙ্গুয়েজের যে ইফিসিয়েন্সিটা, সো তারা অ্যাকচুয়ালি তাদের যে মেনটেনেবিলিটির যে কথাটা তারা বলে, সেটা হচ্ছিল যে লং টার্ম যখন একটা জিনিস চলবে। সো তারা হয়তো এইভাবে চিন্তা করতেছে যে একটা ডকুমেন্ট হয়তো এতদিন পারচেস করবে না, বাট কোডটা পারচেস করবে, মেশিনের ভিতর থাকবে। সো যখন কেউ এই কোডের অ্যাক্সেসটা পাবে, যখন এই কেউ বাই ডিফল্ট ডকুমেন্টেশন পেয়ে যাবে। বাই ডিফল্ট ডকুমেন্ট এসে পেয়ে যাচ্ছে। সো ইট ডাজ ভেরি, বাট আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের স্ট্যান্ডার্ড আমরা এখন ফলো করতেছি, কারেন্ট স্ট্যান্ডার্ড যেটা আসতেছে সেটা সবসময় হচ্ছিল যে এখন কোড শুড স্পিক ফর ইটসেলফ। সো ওটা ডেফিনেটলি রাখতে হবে, এবং জাপানিজদের এই কালচারটা টু সাম এক্সটেন্ট চিন্তা করতে হবে প্রজেক্ট বেস, যে কোন প্রজেক্টটায় অ্যাকচুয়ালি যদি এরকম হয় এটা একটা এমবেডেড সিস্টেমে ডিপ্লয়েড হবে। সো এমবেডেড সিস্টেমের খুব ওয়েল ডিফাইন্ড ডকুমেন্টেশন থাকে। কিন্তু যদি এমন হয় এটা একটা ওয়েব অ্যাপ্লিকেশনের ভাই খুব ওয়েল ডিফাইন্ড ডকুমেন্টেশন থাকে না সবসময়, অ্যাটলিস্ট এমবেডেড সিস্টেমসের মতো না। মতো না। সো ওইসব ক্ষেত্রে দেখা যায় যে এই ধরনের বিজনেস নিড বা বিজনেস লজিক এটা করা হচ্ছে, তখন এটা প্রয়োজন হতে পারে। এক্সাক্ট। সো দ্যাটস ইট। আমরা অ্যাকচুয়ালি এই কয়টা টপিক নিয়ে এখানে পাই। ইন্ডিয়া এসে আমি এটা বলতে চাই যে আসলে জাপানিজদের যে প্র্যাকটিসগুলো নিয়ে আমরা কথা বললাম, আমি এটাকে ক্রিটিসাইজ করতে যাব না। আঙ্কেল বব যেটা বলছে সেটাকেও ক্রিটিসাইজ করতে যাব না। আমার বিশ্বাস আমি এইগুলাকে ক্রিটিসাইজ করার মতো যোগ্যতা এখন আমার হয় নাই। বাট হ্যাঁ, এই সবগুলা পয়েন্টই আসলে আমাদের শেখার মতো জিনিস। আমরা ট্রাই করে দেখবো এগুলা থেকে যদি আমরা পজিটিভ কিছু একটু হলেও নিতে পারি, এটা মনে হয় আমাদের সবার ইমপ্রুভমেন্ট So, আমরা আজকে যে জিনিসগুলো নিয়ে আলোচনা করলাম সেটা সম্পূর্ণই হচ্ছে হলো প্র্যাকটিস। সো আমরা যখন আমাদের রেগুলার লাইফে এই কোডিং করি বা হচ্ছে হলো প্রোগ্রামিং করি, সো আমাদের তখন এই প্র্যাকটিসগুলোকে সবসময় হচ্ছে হলো চেক এন্ড ব্যালেন্সে রাখতে হবে। আমরা যখন অ্যাজ এ প্রোগ্রামার কোড করতেছি, আমরা কি ভালো কাজটা করতেছি কিনা। ওকে, সো আমার মনে হয় আমাদের আজকের সেশনটা একবারে শেষের দিকে চলে আসছি। সো থ্যাংক ইউ অল টু জয়েন আস, অ্যান্ড থ্যাংক ইউ মুন্না ভাই, আমার আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।